আগে আমরা সমাজটা শিখবো, কঠিনটা আগে শিখি, কারণ মনটা এখন ফ্রেশ আছে, তাই তো? দেখা গেল যে আমাদের আর কারকটা তো একটু সহজ, তাই তো? সমাজ একটু বড়, আমরা কিভাবে সহজভাবে আজকে কারকটা শিখতে পারি, এটা হলো মূল টার্গেট। আগে প্রশ্ন, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? গুড, রূপতত্ত্ব। আগে বলা যাবে না শব্দতত্ত্ব, আগে কি বলতে হবে? তাহলে রূপতত্ত্বে আলোচিত হয় আমাদের সমাস। এই সমাস নিয়ে অনেকের প্রশ্ন। সমাস কয় প্রকার? সমাস কয় প্রকার? অপশন গুলো একটু খেয়াল করেন। 4, 5, 6, 3। উত্তর করেন, সমাস কয় প্রকার? সমাস কয় প্রকার একটু বলেন, কত প্রকার? কত প্রকার? দেখি আমাদের অনলাইন কি বলে। মাকসুদা মাহি, 4 প্রকার। সমাস হলো 4 প্রকার। থ্যাংক ইউ। তথ্যসূত্র নবম শ্রেণী বোর্ড বই 2021, নবম শ্রেণী বোর্ড বই 2021 এবং বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণের তথ্য অনুসারে সমাস এখন থেকে কয় প্রকার? 4 প্রকার। অপশনে 4, 5, 6, 3 টিক দেব কোনটায়? 4 প্রকার। আপনি এখানে 4 প্রকার টিক দিয়ে আসবেন। এরপরে যদি দেখেন অপশনে 4 নাই, কতে আছে? 8, 5, 6, 3, তখন টিক দেব কোনটায়? 6। কারণ আমরা জানি যে প্রথাগত ব্যাকরণ অনুসারে পূর্ববর্তী মুনির চৌধুরীর বইয়ে দেয়া আছে সমাস কয় প্রকার? 6 প্রকার। এক্ষেত্রে আমরা এই 6 টিক দিব। হয়ে গেল? বুঝতে পারলে সবাই? কনফিউশন প্রশ্ন। আমরা 4 টিক দেব, অপশনে 4 না পেলে তখন কত? 6 হয়ে গেল। এখন এই 4 প্রকার না, আজকে আমরা এই 6 প্রকারই শিখবো। শিখবো কত প্রকার? যদি পুরাতন বই থেকে প্রশ্ন ধরে অব্যয়ভাব সমাস নাই, তার মানে কি শিখবো না? শিখবো, একটু হালকার উপর ঝাপসা। আচ্ছা, প্রথমে আমরা একটু সমাসটা শিখে আসি যে আসলে কি জিনিসটা কি, সমাস জিনিসটা আসলে কি। কথাটা কি বললাম? মধু মাখা, এটা কি সমাস? ব্যাস বাক্য কি হবে? মধু দ্বারা বা মধু দিয়ে মাখা সমান সমান কি? মধু মাখা। পূর্বপদ আর পরপদ কোনটা একটু খেয়াল রাখেন। এটাকে বলা হয় সমাসবদ্ধ পদ অথবা সমস্ত পদ। খেয়াল করেন, এই যে একটা নতুন শব্দ তৈরি হলো, এটাকে বলা হয় কি? সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ, যাই বলে না কেন। স্যার একটা কথা ছিল, কি কথা? আচ্ছা দেখেন, মধু মাখা, তাহলে এটা হলো মধু দিয়ে বা মধু দ্বারা মাখা। তাহলে পূর্বপদ আর পরপদ মিলে কি কোন পদ তৈরি হয়? সমস্ত পদ। পরীক্ষায় আসতে পারে যে পূর্বপদ এবং পরপদ মিলে কোন পদ তৈরি হয়? সমস্ত পদ। লিখে ফেলেন। তাহলে এখানে মধুটা হলো কি, আর মাখাটা কি? পরপদ। এর আরেকটা নাম কি? উত্তর পদ। হয়ে গেল। তাহলে লিখে রাখেন, পূর্বপদ এবং পরপদের সমন্বয়ে তৈরি হয় সমস্ত পদ। এগুলো কিন্তু আসে প্রাইমারি পরীক্ষায়, আসে নিবন্ধনে ধরে, তাই না? অন্যান্য চাকরি পরীক্ষায় ধরে। এখন আবার একটা প্রশ্ন আসে, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? ব্যাস বাক্য। তাহলে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাইলাম, এই মধু দিয়ে মাখা এই পর্যন্ত পেয়ে গেলাম, এটাকে কি বলে? এটাকে বলে ব্যাস বাক্য। তা সমস্ত পদকে ভাঙলে যে
ব্যাস বাক্য পাওয়া যায় তাকে কি বলে? সমস্ত পদে বাংলা যে বাক্য অংশ পাওয়া যায় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর একটা কি বলে? বিগ্রহ বাক্য, অথবা এখানে আরো একটা বলে সমাস বাক্য। তাহলে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। লিখে রাখুন, এটা আসে কিন্তু প্রাইমারি পরীক্ষা আসছে কিন্তু এই প্রশ্নটা একবার, যে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? অপশনে ব্যাস বাক্য থাকলে ব্যাস বাক্য টিক দিবেন, ব্যাস বাক্য না থাকলে বিগ্রহ বাক্য তো টিক দিয়ে আসবেন। বিগ্রহ বাক্য নাই, ব্যাস বাক্য নাই, তখন আমরা টিক দেবো কোথায়? সমাস বাক্যে। মনে থাকে তো না, তিনটে নাম। এখন হলো তাহলে সমসমান পদ কি? একটা বাক্যের ভিতরে যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? লেখেন, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এখানে মধু আছে, এই যে দিয়ে আছে, মাখা আছে, এগুলোর কি বলে? এগুলোকে বলে সমসমান পদ। তাহলে মধু, দিয়ে, মাখা এই তিনটাকে কি বলে? সমসমান পদ। যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলা হয়? সমসমান পদ। অনেক ব্যাকরণবিদ বলে না, এখানে মধু মাখা শব্দটা তৈরি করতে মধু লাগছে আর মাখা লাগছে, তার মানে ওটাই সমসমান পদ। ঠিক আছে, যাই হোক, আমাদের চাকরি পরীক্ষায় ওরকম আসবে না যে সমসমান পদ আইডেন্টিফাই করেন, সমস্ত পদ আইডেন্টিফাই, এগুলো তো আর আসবে না। আমাদের আসবে কি? সংজ্ঞাটা আসতে পারে যে সমসমান পদ কাকে বলে, যে 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 পদের সমস্যা হয় তাদের প্রত্যেকটিকে কোন পদ বলে? সমসমান পদ বলে। এতটুকু বুঝতে পারছেন সবাই? সমসমান পদ কি বুঝলাম, সমস্ত পদ কি বুঝলাম, পূর্বপদ পরপদ বুঝলাম, ব্যাস বাক্য বুঝলাম, হয়ে গেল। এখন সমাসটা সহজ লাগবে। এরপর আর একটা জিনিস শিখতে হবে, বিভক্তি। কি শিখতে হবে? বিভক্তি। স্যার মধুতে মাখা হয় না স্যার, মাখো, সমস্যা কি? মাখলি তো হইব না, কিন্তু সব জায়গায় তো আর বইয়ের ভাষা তো ঠিক রাখতে হবে, তাই না? যে যে স্টাইলে মাখেন সমস্যা নেই, মধু মুখেও মাখতে পারেন, মাথায়ও মাখতে পারেন। আর একজনকে কোথায় মাখুন, এইগুলা কি পরীক্ষা আসবো? আপনি ত্বকে মাখেন, ত্বক সুন্দর হইবে, ফেরান লাভলি মাখা লাগবো না। আরে না, খাইতে আবার ত্বকে মাখে। আচ্ছা দেখেন, তুমি এক বোতল এনে দিও, খাইবো। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা শিখবো, দ্বন্দ্ব সমাস। কোন সমাস? এই দ্বন্দ্ব বানানটাও পরীক্ষায় আসে। এই দ্বন্দ্ব বানানটাও আমাদের পরীক্ষায় কি করে? আসে। দ্বন্দ্ব সমাস মনে রাখবে, দ্বন্দ্ব বানানে এই উভয় দয়ের নিচে কি আছে? বস। এই বানানটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে দ্বন্দ্ব সমাস সহজভাবে কেমনে চিনবেন? দ্বন্দ্ব সমাস আমরা প্রথমে লিখবো দ্বন্দ্ব সমাস চেনার উপায়। কর্মধারায় আর দ্বন্দ্ব সমাস দুইটা এক জায়গায় লিখবো আমরা, তাহলে দুইটা পার্থক্যটা ধরতে পারবো। দ্বন্দ্ব আর একটা কি? আর একটা দেখেন কর্মধারায়। দ্বন্দ্ব আর একটা হলো কর্মধারায় সমাস। এই দুইটার ভিতরে কি আছে? একটু মিল আছে। আমরা দেখি কি মিল আর কি অমিল। দ্বন্দ্ব সমাস চেনার উপায়, আপনি সংজ্ঞা দিয়ে দরকার নাই, সংজ্ঞা আছে। যে সমাসে প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য থাকে তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস বলে। বইয়ে দেয়া আছে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস, এবং যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে? কর্মধারায় সমাস। এত মনে থাকে? ওই সংজ্ঞা দিয়ে পরীক্ষায় হলে এত তাড়াতাড়ি বিশেষ পরীক্ষা হলে অ্যান্সার করা সম্ভব না। আমরা সহজভাবে কিভাবে মনে রাখতে পারি দ্বন্দ্ব সমাস চেনার উপায়? এক নম্বরে হলো, অবশ্যই দুটি আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। এক নম্বর পয়েন্ট লেখেন, দ্বন্দ্ব সমাসে অবশ্যই অবশ্যই কি হবে? অবশ্যই দুটি আলাদা, অবশ্যই দুটি আলাদা, অবশ্যই দুটি আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। এই কথাটা কিন্তু অল টাইম মাথায় রাখতে হবে যে দ্বন্দ্ব সমাস মানে কি? একেবারে আলাদা।
হোক সে বস্তু হোক সে ব্যক্তি, ঠিক আছে? যেমন একটা জিনিস খেয়াল করেন, আমার হাতে দুইটা জিনিস কি বস্তু না? দুইটা জিনিস আছে, দুইটা আলাদা জিনিস না? এই যে ডাস্টার কলম, দুটো একেবারে আলাদা করা যাবে না? যাবে, একেবারে আলাদা হবে। আর কর্মদ্বারা সমাসটা কি? অবশ্যই একজনকে বুঝাবে। কয়জনকে? একজনকে বুঝাবে, অর্থাৎ একটা ব্যক্তিকে, না একটা কি বস্তু। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? অবশ্যই একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এখানে লিখে ফেলেন, একই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। লেখেন, লিখছেন অবশ্যই একই ব্যক্তি বা বস্তুকে। দুটো ভিতরে আলাদা, বুঝতে পারছেন কথা কন না? আমরা জানি রাধার পরনে যে শাড়িটা ছিল কোন রঙের শাড়ি? মেয়েরা জানে, ছেলেরা জানে না কেন? এত রাধার পিছনে ঘুরেন, এটা জানেন না? এই মেয়ে, রাধা কি লাল শাড়ি পরছিল? লাল শাড়ি পরলে কি কোনো ছেলে ক্রাশ খায় করে মেয়েদের প্রতি? হ্যাঁ খায়, ওই যে বিশ্ব ভালোবাসা দিবসের দিন যেটা পরে ওইটার প্রতি ক্রাশ খায়। হ্যাঁ, মেয়েরা তো সবসময় ছেলেদের আকর্ষণ করার চেষ্টা করবি, আমরাও সবসময় চার টাকাইও থাকবো। খেয়াল করেন, তাহলে নীল শাড়ি, এখানে নীল শাড়ি বলতে কয়টা শাড়ি বোঝাচ্ছে? শব্দ আছে দুইটা, একটা আছে নীল আর একটা আছে কি শাড়ি। আপনি যদি বলেন নীল ও শাড়ি সমান সমান নীল শাড়ি, এটা দ্বন্দ্ব সমাস হবে নাকি? কারণ নীল শাড়ি বলতে কিন্তু একটা শাড়িকে বোঝাচ্ছে, অর্থাৎ নীল রঙের যে শাড়ি সমান সমান কি নীল শাড়ি। এটা কি দ্বন্দ্ব হবে না কর্মধারা হবে? অবশ্যই কর্মধারায়। বুঝতে পারছেন? দুটো আলাদা একেবারে। এরপরে বললেন দম্পতি, কি বললাম? দম্পতি। এই দম্পতি শব্দটা মনে হয় একটা ওয়ার্ড, যুক্ত বর্ণ দম্পতি, ওর ভিতরে দুইজন লুকানো আছে, বুঝেন না? দম্পতির কাজ কি? কোলাকুলি করে, দেখছেন? দুইজন মনে হয় এক একেবারে। হ্যাঁ হ্যাঁ, সে মনে হয় কোলাকুলি করে না দম্পতিরা? না করে তো, আমি তো দেখছি করে। যারা দম্পতি মনে হয় কিন্তু এক একেবারে, কিন্তু কতক্ষণ আর কোলাকুলি করবে? কিছুক্ষণ পর তো এমনি ছেড়ে যাইব, করে না? পার্কের ভিতরে দূরে দেখি যে মনে হয় একজন, কিন্তু যাই দেখি না ভিতরে একজন আছে। কিন্তু এই দম্পতি বানানে মনে হয় কি একই, একটা শব্দ মনে হয়, তাহলে মনে হয় এটা কর্মধারা। আসলে না, ওর ভিতরে দুইজন আছে, অর্থাৎ স্বামী ও স্ত্রী, মানে জায়া ও পতি সমান সমান কি দম্পতি। দুইজন একেবারে আলাদা করা যায় না? কথা কন না কেন? কি আপনার কোলাকুলি করে দেখছেন নাকি? খালি জি স্যার, জি স্যার। তার মানে দম্পতি দুটো একেবারে আলাদা করা যাবে। তার মানে দ্বন্দ্ব সমাস মানে কি? একেবারে দুটো আলাদা ব্যক্তি বা বস্তু, সেটা কি দ্বন্দ্ব। তাহলে কর্মধারা কি? অবশ্যই কি একই বস্তু। যদি আমরা বলি নীল পদ্ম, এই নীল পদ্মটা কি? কয়টা জিনিস বুঝাচ্ছে? নীল একটা, পদ্ম একটা, দুইটা নাকি? নীল পদ্মটা কি একটাই পদ্ম ফুল কি বুঝি? এখন যদি বলেন স্যার না, এই দুটো আলাদা করা যাবে, কিভাবে? সার্ফ এক্সেল দিয়ে ঘষুম উঠাইতে পারবে নীল রং? পারবেন না। এরপর গেলেন কি করলেন? ঝালমুড়ি খাইতে গেলেন, তাহলে ঝালমুড়ি কোন সমাস? কথা কানা, ঝালমুড়ি কোন সমাস? আমার কথা বোঝেন, কথাটা কি বলছি? ঝাল আর একটা মুড়ি। ঝাল ছিল কিসের ভিতরে? হয় কাঁচা মরিচের ভিতরে, মুড়ির ভিতরে ছিল। কে কইছে তোমার? এই ঝাল মুড়ির ভিতরে থাকে। ঝাল থাকে কিসের ভিতরে? মরিচের ভিতরে। হয় কাঁচা মরিচ না হয় বোম্বাই মরিচ, যাই হোক মরিচের ভিতরে থাকে। মুড়ি কই থাকে? ঘরের ভিতরে থাকে না দোকানে থাকে। দুইটা জিনিস নিয়ে আসলেন, এবার কি করলেন? মিক্সড করলেন, মাখাই ফেললেন, ঝাল কিন্তু ওর সাথে মিশে গেল। নতুন একটা খাবারের নাম হয়ে গেল কি? ঝাল মুড়ি। এখন যদি সার্ফ এক্সেল দিয়ে ভিজে রাখেন, ঝাল সরানোর জন্য যাবে জাল, ও আর যেতে চাবে না। বুঝছেন? তাহলে এটা কি হবে? কর্মধারা সমাস। তাহলে দুধ ভাত কোনটা হবে? দুধ ভাত। এখন যদি কয় স্যার দুধ একটা আলাদা জিনিস, ভাত আলাদা, স্যার পানির ভিতরে দুধ ভাত যদি মিক্স করি বা ধুইলে স্যার চলে যাবে, এত সহজ না, একটু স্মেল আসবে। বুঝছেন? দুধের সেন্ট একটা কি আসবে। সুতরাং দুধ মিশ্রিত ভাত সমান সমান কি দুধ ভাত, ওটাও কি কর্মধারায় সমাস। বুঝতে পারলেন? আপনাকে কিন্তু ব্যাস বাক্য নির্ণয় করে দিবে না। লিখিত পরীক্ষা আপনার ব্যাস বাক্য কি, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষায় লিখিত পরীক্ষা আপনার কি করতে হয়? ব্যাস বাক্য নির্ণয় করতে হয়, কিন্তু প্রিলিতে এরকম অনেক সময় দেয় না। এজন্য আমাদের কি করতে হবে? উভয় শিখতে হবে। তাহলে দ্বন্দ্ব সমাসের ভিতরে যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করতে হয়, মাঝখানে কি দেব? কথা কন না কে? খালি ও দিবেন আর কিছু দিবেন না?
এবংও দিতে পারেন, আরও দিতে পারেন। আমরা সাধারণত ওই ব্যবহার করি। ওকে, তাহলে 2 নম্বর পয়েন্টটা কি? ব্যাস বাক্য কি দিবেন? ব্যাস বাক্যে ও দিতে পারেন, এবংও দিতে পারেন, আবার কি আরও দিতে পারেন। শুধু ওই রাখেন, এটা থাকবে। আর এখানে ব্যাস বাক্যে কি থাকবে? যে থাকে, যিনি, তিনি, এগুলো থাকতে পারে। ঠিক আছে, এটা ব্যাস বাক্যে থাকবে, ওখানে ওইটা। দুইটির মধ্যে পার্থক্য আছে ব্যাস বাক্যে আছে। আর দ্বন্দ্ব সমাসে একটা প্রধান বৈশিষ্ট্য হলো উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা হয়, কোন সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। আবার একটা পরীক্ষা প্রশ্ন আসে, দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলা হয় কোন সমাসকে? বহুব্রী সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস। কারণ বহুব্রী সমাসে পূর্বপদ পরপদ কোনটির অর্থ বোঝায় না, থার্ড পার্সন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এই জন্য বহুব্রী সমাসের বিপরীত সমাস বলা হয় কাকে? দ্বন্দ্ব সমাসে। কারণ দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। তার মানে উভয় পদ নাউন হলে দুটোটাই নাউন, যদি অ্যাডজেক্টিভ হয় দুটোটাই অ্যাডজেক্টিভ, যদি ভার্ব হয় দুটোটাই ভার্ব। একটা নাউন একটা ভার্ব হবে না। তার মানে কথাটা 3 নম্বর পয়েন্টটা কি? উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। একজন লাগছে গাজার বিড়ি কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস না, এটা হলো যে ব্যাস বাক্য নির্ণয় করে দিচ্ছে গাজা বিড়ি হইতে পারে। গাজার বিড়ি সমান কি? গাজা বিড়ি সমাস তো বানান যায় ইচ্ছা মতো, কিন্তু এগুলো তো আর দরকার না। আবার ওলুকে নেওয়া যায়, গাজার সমাস একটা দেশে ব্যাস বাক্য নির্ণয় করে দিচ্ছে, তার মানে ওলুক। ওইগুলার দিকে তাকানো যাবে না, জীবনে চাকরি পরীক্ষা আসবে না। আচ্ছা, উভয় পদের অর্থের প্রাধান্য পাবে, এটা কি? দ্বন্দ্ব সমাস। আর কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। 3 নম্বর পয়েন্টটা হলো পরপদের অর্থ প্রাধান্য পাবে, আর দরকার নাই। হয়ে গেল? বুঝছেন? দুটো পার্থক্য মনে থাকবে, অল টাইম মাথার ভিতরে ঘুরপাক খাবে। কারণ বিসিএস পরীক্ষায় কর্মধারা থেকে সবচেয়ে বেশি ধরে, দ্বন্দ্ব থেকে কম আসে, এখান থেকে বেশি ধরে। তাই মনে রাখবেন, আবার বলে দিচ্ছি, দ্বন্দ্ব সমাসে কি হবে? অবশ্যই দুটি আলাদা ব্যক্তি বা বস্তু বুঝাবে। আর কর্মধারা সমাসে কি? একই ব্যক্তি বা বস্তু বুঝাবে। এখানে যদি ব্যাস বাক্য নির্ণয় করে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মাঝখানে ও বসাবো, ওখানে অধিকাংশের সাথে কি বসাবো? যে বসাবো। আর দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। তার মানে বুঝতে হবে, যদি নাউন হয় দুটোটাই নাউন। আর দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে 95% নাউনের উদাহরণ থাকে, উভয় পদ কি থাকে? নাউন থাকে। ঠিক আছে, ভার বলে দুইটাই ভার। আর ওই পাশে কি? পরপদের অর্থ প্রাধান্য থাকে। বুঝছেন সবাই? ক্লিয়ার? স্যার ডাল ভাত কোন সমাস? আচ্ছা, এখন আমরা কর্মধারয় সমাস যেহেতু বুঝলাম, দ্বন্দ্ব সমাস বুঝলাম, এখন এই দ্বন্দ্ব সমাসের ভিতরে বিভিন্ন প্রকারভেদ আছে। গুরুত্বপূর্ণ গুলো লিখে নেবেন, যেগুলো পরীক্ষা আসবে। এই কটাই পড়বেন, বাইরে থেকে পড়ার দরকার নাই। দ্বন্দ্ব সমাসে প্রথমে আসে মিলনার্থক দ্বন্দ্ব, দ্রুত লিখে ফেলেন। মিলনার্থক দ্বন্দ্ব যে কটা বলবো দ্রুত লিখবেন। মিলনার্থক দ্বন্দ্ব বলতে কি বোঝায়? অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা কি থাকবে? সাধারণত মিল বা একটা রিলেশন থাকবে। কি থাকবে? দুজনের ভিতরে একটা মিল বা রিলেশন থাকবে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে কি থাকবে? একটা মিল বা সম্পর্ক থাকবে। তাকে কি বলে? যেমন লুচি মিষ্টি, লুচি ও মিষ্টি সমান সমান কি? পুরানো ঢাকায় যান, ওখানে লুচি মিষ্টি আছে, পাওয়া যায়, ভিজে ভিজে খায়। মানে কি? এদের ভিতরে কি আছে? মিল আছে। লেখেন চা ও বিস্কুট, চা বিস্কুট, কারণ কি? চা খাইতে হলে বিস্কুটের ভিতরে ভিজে খায়, দুজনের ভিতরে একটু কি আছে? মিল আছে। চা বিস্কুট, দ্রুত লেখেন চা বিস্কুট, দ্রুত লেখেন চা বিস্কুট। লুচি মিষ্টি, লুচি মিষ্টি। সোনা রূপা, সোনার উপর মিল আছে না? মিল করে কি করে? গহনা তৈরি করে। সোনা রূপা, দ্রুত লেখেন সোনা রূপা। মাসি পিসি, মাসি ব্যাস বাক্য নির্ণয় করা দরকার নাই, খালি মাঝখানে ও মারিয়ে দিবেন। ঠিক আছে, মাসি পিসি লিখছেন? মাসি পিসি। ভাই বোন, মাতা পিতা, জিন পরি,
লিখছেন জিনপরি। এই জিনপরি বানান পারছেন তো আবার? হ্যাঁ, পরি বানান পারছেন তো? হ্যাঁ, এটা কিন্তু নাইকে পরিমণি না আবার। এই জিনপরি, এই জয়রস্কের জিন আজিন, এই জিনের গার্লফ্রেন্ডের নাম কি? পরি। পর অয়রস্বিকের রি সমান সমান কি? এই জিন পরি বানান দুটো খেয়াল রাখেন। জিন পরি। দেখছেন এই ভাই আফগানিস্তান ও তালেবান কোন সময় সেটা কোনো কথা পাইছে না? সিস্টার একটু বলে। আচ্ছা লেখেন জিন পরি লিখছেন, আসতে পারে জিন পরি লিখছেন। এই জিন আবার মহিলা হয় কেমনি? আমি তো জানতাম জিন পুরুষ নাকি। হুজুর আপনি কি কন? জিন পুরুষ না? এর গার্লফ্রেন্ড কি পরি না? এটাই তো আমরা জানি। এরা আবার কয় স্যার জিন আবার মহিলা হয়। আর জিন মহিলা হয় নাকি? এটাই তো আমরা জানতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মশা মাছি, দ্রুত লেখেন মশা মাছি। দম্পতি, দ্রুত লেখেন দম্পতি, দ্রুত লিখে যাবেন দ্রুত। এরপর লিখবেন বিরোধার্থক দ্বন্দ্ব। না ওই জিন বানানে কোনো বফালা নাই। তানবীর রহমান, জিন বানানে কোনো দীর্ঘইকার হবে না, এটা হলো আরবি শব্দ। এই জন্য জিন বানানে কোনো দীর্ঘইকার আবার নিচে কোনো ব লাগবে না, বানান খেয়াল থাকতে হবে। এবার লেখেন বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব কেমনে বুঝবেন? পূর্বপদ আর পরপদের মাঝ এই দুইটার মধ্যে কি হয়? পরীক্ষা আছে সাপ বেজি। সাপ হলো পূর্বপদ, বেজি হলো কি? পরপদ। আর সাপ আর বেজির মধ্যে কি হয়? শত্রুতা হয়। এটাকে কি বলে? বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে লেখেন অহিনকুল সাপ বেজি। হ্যাঁ, পরীক্ষায় আসে অনেক সময় দা কুমড়া, কারণ ওই দা দিয়ে কুমড়া দিয়ে কি করে? কাটাকাটি করে, এই জন্য শত্রু। দ্রুত লেখেন। ওই আমাদের সুমন স্যার আসছে, কয় মাশাল্লাহ। এই আমি মাশাল্লাহ কি করলাম আবার? সুমন স্যার আমার কি জামাই জামাই লাগে? আগে আলিফলালা দেখতাম, দেখে সুবহানাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুন্দর মেয়ে দেখতাম আলিফলালা, আর দেখে শুনতাম মাশাল্লাহ সুবহানাল্লাহ। তা সুমন স্যার কি দেখছে আল্লাহ জানে। ও আমাকে ফেস ফেস লাগতেছে এই জন্য বলছে। যাক, সুমন স্যার পক্ষ হয়ে কথা বলে দিছে। কিসে? আচ্ছা লেখেন দ্রুত। বিরোধার্থক দ্বন্দ্ব, সাপ বেজি, অহিনকুল, দা কুমড়া। আওয়ামী লীগ বিএনপি আসবে না। এই কথা কেন? আওয়ামী লীগের সাথে বিএনপি কি মারামারি না, দ্বন্দ্ব না? এটাও তো বিপরীত দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব। ঠিক আছে, লিখছেন এগুলোর ভিতরে বাইরে থেকে আসবে না। আদা কাঁচকলা, আদা কাঁচকলা, আদা দিয়ে কাঁচকলা রান্না করে দেখেন, সুস্বাদু হবে? হবে না, নষ্ট হয়ে যাবে তরকারিটা। সুতরাং আদার সাথে কাঁচকলার কি আছে? শত্রু আছে, বিরোধ আছে। এটা আসবে পরীক্ষায়। আদা কাঁচকলা লিখছেন। চালাক প্রাইমারি পরীক্ষায় দিছিল সাপ বেজি, দেয় না, দিছে সাপ নেউল। কথাটা কি বলছে? প্রাইমারি পরীক্ষা চালাক বলছে সাপ নেউল, একই তো জিনিস, বুঝছেন? সাপ নেউল। আরে না, স্বামী স্ত্রীর বিপরীত। যদি স্বামী স্ত্রীর ভিতরে যখন ঝগড়া লাগবে তখন মনে করবা এইটা কি সমাস, ওন বিরোধার্থক মারিয়ে দিবা। যখন মনে করবে এখন ব্রেকআপ, তুমুল অ্যাকশন। সাধারণত পরীক্ষা আসলে আবার স্বামী স্ত্রী ভুলো বিরোধার্থক দিও না, কারণ আমরা জানি স্বামী স্ত্রীর ভিতরে একটা মধুর সম্পর্ক, বুঝেছেন? দুজনের ভিতরে কি থাকবে? স্বামী স্ত্রী মানে কি রোম্যান্স। ওকে, আচ্ছা এরপর লেখেন বিপরীতার্থক দ্বন্দ্ব। তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব কোনটা? বুঝতেই পারতেছেন, বাংলা ভাষায় যত বিপরীত শব্দ আছে সব কি বিপরীতার্থক দ্বন্দ্ব। মনে রাখবেন, বিপরীত শব্দ যত আছে সেটাই কি বিপরীতার্থক দ্বন্দ্ব। গুরুত্বপূর্ণ গুলো লিখে রাখেন। জমা খরচ, জমা খরচ, দ্রুত লেখেন। জমা খরচ, যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো লিখবেন। জমা খরচ। আলো ছায়া, আলো, এই যে সরে লয়কার আলো, আলো, এই বিপরীত শব্দ কি? আরে ও আলো অন্ধকার দিলেও হবে, কিন্তু সাধারণত আমাদের বইয়ে কি দেয়া আছে? আলো ছায়া। পরীক্ষায় আলো ছায়াই দেয়া থাকবে। এই ছায়া মানে আবার পেটিকোট না মিয়া, বুঝছেন? আরে বরিশালের ভাষা আবার পেটিকোট পায়, বুঝছেন? লিখছেন ভাই, এত কিছু বোঝা লাগবে না। আলো ছায়া লিখছেন। আলো ছায়া। আয় ব্যয়, আয় ব্যয়, টক মিষ্টি, কি লিখবেন?
টক মিষ্টি এগুলোই দেখবেন যে কোনো চাকরি পরীক্ষায় গ্যাসাং গ্যাসাং চলে আসবে, পই পই করে উত্তর দিয়ে আসবেন। বুঝছেন? এই পই পই কি শব্দ? ফার্সি শব্দ। বুঝছেন? দ্রুত লেখেন। ওই একই জিনিস, আকাশ পাতাল। টক মিষ্টি, ওহি নকুল, এটা তো বিরোধ, বিরোধ, এটা বিপরীত লিখবেন। দেনা পাওনা, ধনী দরিদ্র, সাপ বেজি, ওহি নকুল মানে বেজি, বুঝলেন না? আচ্ছা লিখছেন। এরপরে লিখবো সমার্থক দ্বন্দ্ব, দ্রুত লিখবেন। এই আরেকজন আছে স্যার, বাসর ঘর কোন সমাস? জবাব চাই। এই ফারজানা ফাইজি। আচ্ছা, এই বাসর ঘর বলতে কয়টা বুঝাচ্ছে? কয়টা ঘর বুঝে এখানে? বাসর ঘরে বেশবাক্য কি হয়? বাসের ঘর না, হ্যাঁ, বাসের নিমিত্তে যে ঘর, তবে কি নিমিত্তাতে চতুর্থ তৎপুরুষ সমাস হওয়া উচিত। আচ্ছা লেখেন। কি জেনে গেলাম? না না, মিলনার্থক না। পূর্বপদ ও পরপদ উভয় একই অর্থ প্রকাশ করবে, তাকে কি বলে? সমান সমার্থক দ্বন্দ্ব। পরীক্ষায় সাধারণত আছে হাট বাজার, দ্রুত লেখেন। হাট বাজার, ঘর দুয়ার, ঘর দুয়ার লিখছেন। চিঠিপত্র, গুরুত্বপূর্ণ গুলো লিখে পাবেন, দ্রুত লিখবেন। চিঠিপত্র, মোল্লা মৌলবী, মোল্লা মৌলবী, লজ্জা শরম লিখছেন। লজ্জা শরম একই জিনিস না? কয় আমার না লজ্জা করে। আরে কিসের লজ্জা? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। কয় না তুমি কও, তুমি কও। এরকম পার্কে গেলে অ্যাভেলেবেল দেখা যায়। কয় না তুমি কও। কইসা তোমার কাছে আসছে কি জন্য? ভালোই লাগে না? এই যে লজ্জা আর শরম জিনিস কিন্তু এক। আমার শরম করে, আর একটা কায়, আর এক দম্পতি কায় আমার না লজ্জা করে, কিন্তু জিনিস কিন্তু এক। এই জন্য লজ্জা শরম আসতে পারে। সমার্থক দ্বন্দ্ব লিখছেন। ঘর আর দুয়ার তো একই বলি, বুঝেন না? কাছাকাছি আর কি, ঘর দুয়ার একই জিনিস। হ্যাঁ, শরম বানানে তালব্য, তালব্য র ম, তাতে কি হয়? শরম লিখছেন। আচ্ছা, এবার আমরা লিখবো সহচর দ্বন্দ্ব বা প্রায় সমার্থক। সহচর অথবা প্রায় সমার্থক, প্রায় সমার্থক দ্বন্দ্ব। সহচর দ্বন্দ্ব বা প্রায় সমার্থক কোনটা জানেন? ওই বউয়ের সাথে শালি ফিরি যেরকম, ওই রকম। বুঝছেন? সহচর মানে কি? ওই সাথে আর কি থাকবে। সর্দি আসলে একটু কাশিও হয়, তাই সর্দি কাশি কোন সমাস? এই সহচর বা প্রায় সমার্থক দ্বন্দ্ব, সর্দি কাশি লিখছেন। চলো একটু ছায়া ছবি দেখে আসি। ছায়া আবার ছবি মানে কাছাকাছি। পোকামাকড় লেখেন। পোকামাকড়, ছায়া ছবি, সর্দি কাশি। দ্রুত তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাও। এই কাপড় আবার চোপড়টা কি? মানে প্রায় সমার্থক, ঠিক আছে না? না, মাকড় কি? পোকা বললেই তো হয়। মাকড় বলা দরকার আছে নাকি? ছবি, চলো ছবি দেখতে যাবে, ছায়া করা লাগবে এর সাথে। এই জন্য এটা কি কয়? প্রায় সমর্থক বা সহচর। দ্রুত লিখছেন। কাপড় চোপড়, ছায়া ছবি, পোকামাকড়। 2000 NSI নিয়োগ পরীক্ষা 2019 আসছিল, এটা কিন্তু আসছিল ছায়া ছবি লিখছেন। পোকামাকড়টা আসছিল NSI নিয়োগ পরীক্ষায় লিখছেন। দয়া মায়া, গমনাগমন, গমন ও আগমন সমান সমান কি? গমনাগমন। স্যার বানানের ফ্রি ক্লাস কবে নিবেন? ইনশাআল্লাহ নিব। বানানের উপরে ফ্রি ক্লাস অনেকবার নিয়েছি, ইনশাআল্লাহ নিব। লিখছেন, গুরুত্বপূর্ণ করে লিখে ফেলছেন। পরীক্ষা আসছে পোটলা পুটলি, পোটলা কলিতে আবার পুটলিটা কি? আবার ওই একসাথে বলি না আমরা। এই গেস্ট আসছে, একটু চাটা তৈরি করো। টা আবার কি? এই চাটা মানে জিভে দিয়ে চাটা না, এই চাটা মানে বিস্কিট আরো কিছু দেওয়া আর কি। বুঝছেন? বুঝছেন? যে কটা বলছে এই কটা পড়লে হয়ে যাবে। না সল চাতুরি আর পাও না, তুমি আমার সাথে সল চাতুরি শুরু করেছো। সল আবার চাতুরি কি? ওই জিনিস একই। এটাকে বলা হয় প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব, সল চাতুরি লিখছেন। এরপরে আছে অঙ্গবাচক দ্বন্দ্ব। একটা সহজভাবে মনে রাখবেন, আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে যে কোনো দুইটা নিবেন। নাকের সাথে কি? কান, নাক মাথা, নাক কান, বুক পিঠ যাই আসুক, এটাকে কি বলে? অঙ্গবাচক দ্বন্দ্ব। এরপরে দুইটা ক্রিয়া যোগেও হতে পারে, ঠিক আছে? দেখা শোনা, দেখা শোনা দুইটাই কি? ভার্ব। সাধারণত এগুলো আর আসে না পরীক্ষায়, যেটা আসে এটা একটু খেয়াল করেন।
দ্বন্দ্ব সমাসের ভিতরে যে একটু ভেজাল লাগে হালকা, বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। প্রথমে আমরা শিখবো বহুপদী দ্বন্দ্ব, ভালো করে খেয়াল রাখবেন। বহুপদী, আচ্ছা বহুপদী কথাটার ভিতরে কি আছে? কথা কন না কেন? বহুপদী মানে এতক্ষণ আমরা শিখলাম দুইটা পদ ছিল, কয়টা পদ? দুইটা। এখন এর ভিতরে দুইয়ের কি অধিক থাকবে। সহজ কথা মনে রাখবেন, বহুপদী দ্বন্দ্বের ভিতরে দুইয়ের অধিক কি থাকবে? পদ থাকবে। তিনটাও থাকতে পারে, চারটা, 10টা, 20টা বানাইতে পারে, নো সমস্যা। সাধারণত আমরা ছোটবেলাতে পড়ে আসছি কি, নাক কান গলা, নাক কান গলা, সাহেব বিবি গোলাম, কয়টা পদ? দেখেন নাক কান, এরপর কি গলা, একটা দুইটা, কয়টা? নাক কান গলা, চোখ যদি দেয় তারপরে সমস্যা নাই, ওটা কি বহুপদী দ্বন্দ্ব। এগুলার যদি ব্যাস বাক্য নিয়ে রিটেন পরীক্ষা আসে, তাহলে আপনি শেষ পথটার আগে বসাই দিবেন। যেমন নাক কমা দিয়ে দিবেন কান, এরপর মারবেন ও, এরপর দিবেন গলা। পরীক্ষা আসে রুই কাতল শীতল বোয়াল ইলিশ, সমস্যা আছে কোনো? সবই কি বহুপদী দ্বন্দ্ব। অর্থাৎ তিনটে বা চারটা পদ দিয়ে যদি চারটা অপশনের ভিতরে এরকম কিছু থাকে, তেল নুন আর একটা কি থাকে, লকড়ি থাকে, কোনো জায়গা থেকে লাকড়িও থাকে, ঠিক আছে না? তা তেল নুন ও লকড়ি সমান সমান কি? তেল নুন লকড়ি, যাই বলুক তিনটা থাকলে সেটা কি? বুঝতে পারছেন? এইটা নিয়ে সমস্যা আছে কারো? বহুপদী দ্বন্দ্ব নিয়ে থাকবে। এখানে আছে কি ফ্যান, আছে লাইট, আছে কলম, এটাও কি বহুপদী দ্বন্দ্ব। ক্লিয়ার? এরপর আমরা শিখবো কি একশেষ দ্বন্দ্ব। এই বহুপদী আর একশেষের ভিতরে ভেজাল লাগে। একশেষ দ্বন্দ্ব, নিপা আয়েশা স্যার 43 বিসিএস পরীক্ষার তারিখ পরিবর্তন হবার সম্ভাবনা আছে। কেমনে কই, তোমার পরীক্ষা বানানটা তো ভুল। পরীক্ষা বানান আগে ঠিক করে লেখো, তারপর জবাব দিমু, বুঝছেন? আগে পরীক্ষা বানান ঠিক করতে হইব। তাহলে এরপর কি শিখবো? একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বটা কেমনে চিনবেন পরীক্ষার হলে? সমস্ত পদ যেটা থাকবে ওটা বহুবচন হবে। সমস্ত পদটা কি বহুবচন হবে। একটা মাত্র শব্দ থাকবে, চেনার উপায় হলো একটি 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 মাত্র বহুবচন শব্দ হবে, একটি মাত্র বহুবচন শব্দ থাকবে। অর্থাৎ সমস্ত পদটা যে থাকবে না, ওইটা একটা শব্দ এবং বহুবচন। যেমন আমরা, তোমরা, আপনারা, তোরা, এগুলো কি একশেষ দ্বন্দ্ব। কি কি বলছে? যেমন আমি যদি বলি আপনারা, কি বলছি? আপনারা। যদি বলতাম, শুধু বলতাম সমস্ত পদটি বহুবচন হবে, তাহলে এটাও তো বহুবচন, হয় না? নাক কান গলা ভেজাল লাগে না? কথা কন না কেন? ভেজাল লাগে। কিন্তু কিন্তু এইটার সাথে এটার পার্থক্য কোথায়? এই আপনারা হলো কি একশেষ দ্বন্দ্ব। এখানে সরাসরি তিনটা বা চারটা ওয়ার্ড থাকবে, 1 2 3, নাক কান গলা, বুঝছেন? এবার আর এখানে আছে অনলি একটা শব্দ আপনারা, কিন্তু ভিতরে অনেকজন আছে। এটার যদি কোনো রিটেন পরীক্ষায় ব্যাস বাক্য নির্ণয় করে, কেমনে করবেন খেয়াল রাখেন। আপনারা কোন শব্দটা থেকে আপনারা আসছে? আপনি, আপনি থেকে আসছে। আপনি এটা উল্টা পাইলে ব্যাস বাক্য নির্ণয় করবেন, তাহলে ভুলবেন না। এখানে লিখলেন আপনি, আপনি থেকে কি আসছে? আপনারা। এর আগে ও মারেন, কারণ এর আগে কি বসাবেন? সে, সে ও আপনি সমান সমান কি আপনারা। সে ও আপনি সমান সমান কি? সে ও আপনি সমান সমান কি আপনারা। তাহলে আমরা কি হয়? সরে মরয়কাররা। এইটা ভেজাল লাগে অনেকের। দেখেন আমরা, এখানে কোন শব্দ থেকে আমরা শব্দটা আসছে? লিখেন এখানে আমি, আমি থেকে কি আসছে? এর আগে ও বসান। এখন এখানে কি বসাবেন? সে, সে কমা দেবেন, মারবেন তুমি। তা সে, তুমি ও আমি সমান সমান কি আমরা। আর বললেন যে আমি তুমি সে সমান সমান আমরা, এরকম ব্যাস বাক্য নির্ণয় করা যাবে না কিন্তু। আমি তুমি সে হবে না কিন্তু। হ্যাঁ, নাদিরা পারবিন তমা। স্যার সুপসুপা সমাজটা একটু বুঝিয়ে দিবেন স্যার? হ দিমু, এখন না, যখন সুপসুপ আসবে তখন। এখানে দেখেন কি আমরা কিভাবে করবেন, এইটা অনুসারে এটা বসাবেন। বলবেন না যে আমি তুমি সে সমান সমান আমরা, ওটা বলা যাবে না। তাই সে, তুমিও আমি সমান সমান কি আমরা। তাই আপনারা, আমরা, তারপর কি তোমরা, তোমরা কি হবে? সে,
ও তুমি সমান সমান কি? এই দেখেন, তুমি থেকে তোমরা, আপনি থেকে আপনারা। তা পরীক্ষায় আমরা, তোমরা, আপনারা, তারা, এগুলো সবই কি জিনিয়া জান্নাত? আমাদের তো অফলাইন ক্লাস চলতেছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করবেন? মিল রাখতে হবে, নতুবা কিন্তু ব্যাস বাক্য আপনার হচ্ছে না। দেখবেন, সে, তুমি ও আমি, আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা, আপনি থেকে, হয়ে গেল। একশেষ দ্বন্দ্ব বুঝছেন? একশেষ বুঝছেন? বহুপদী বুঝছেন? তারা, তিনি থেকে কি সে ও তিনি সমান সমান তারা, লিখছেন? এরপরে কি আসতেছে? অলুক দ্বন্দ্ব। এবার লেখেন অলুক দ্বন্দ্ব। এরপরে লিখবেন অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্বটা থেকে অনেক সময় বিভিন্ন নন ক্যাডার, প্রাইমারি, নিবন্ধন, এগুলো কিন্তু প্রশ্ন আসে। দ্বন্দ্ব সমাসটা বিসিএস এর জন্য অতটা গুরুত্বপূর্ণ না, মনে থাকবে। আমরা কি লিখবো? পরীক্ষা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, বলা তো জানা ঠিকই। আচ্ছা, আমরা কি লিখবো এবার? আচ্ছা, অনেকে বলে আমরা স্যার একশেষ নাকি নিত্য, ভেজাল লাগে না? কথা কন না কেন? স্যার পরীক্ষায় যদি আমরা আসে কোনটাই দেবো? খেয়াল করেন, আধুনিক ব্যাকরণ অনুসারে নিত্য সমাস নামে কোন সমাস কি নাই। বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, কোথাও দেওয়া নাই নিত্য সমাস। তার মানে পরীক্ষায় যদি আসে আমরা, আপনারা, তোমরা, আপনারা, 100% কিসে টিক দিয়ে আসবেন? একশেষ দ্বন্দ্বতে টিক দিবেন। এখন যদি কোনো চারটা অপশনের ভিতরে একশেষ নাই, আছে কি নিত্য, তখন ড্যান্স করা শুরু করবেন, মানে নিত্য টিক দিয়ে চলে আসবেন। ওকে, ধরতে পারছেন? এবার কি শিখবো? অলুক দ্বন্দ্ব। ভালো করে বুঝবেন, অলুক দ্বন্দ্ব। তাহলে অলুক দ্বন্দ্ব কি? এই অলুক কথাটার অর্থ লোপ না পাওয়া, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না, যা আছে তাই থাকবে। অর্থাৎ বিভক্তি যুক্ত শব্দ হতে হবে। কি হতে হবে? বিভক্তি যুক্ত শব্দ। আমি যখন বলেছিলাম আদা কাঁচকলা, এটা কোন সমাস? বিরোধার্থক দ্বন্দ্ব। একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। এখানে বললাম আদা, আদা কাঁচকলা, এই একটা জিনিস দেখেন। এরপর বললাম দেশ বিদেশ, এরপরে বললাম জল স্থল। দেখেন, আদা কাঁচকলা, এর ভিতরে কোনো বিভক্তি আছে? তার মানে এটা কোন দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব। এটাকে আপনি অলুক দ্বন্দ্বে ট্রান্সফার করেন, কি হবে? আদায় কাঁচকলা, অর্থাৎ পূর্বপদ এবং পরপদে বিভক্তি যুক্ত থাকা লাগবে, মাস্ট। এটা নামই অলুক। তাই এটা আমি অলুকে ট্রান্সফার করি, কি হয়ে যাবে? আদায় কাঁচকলায়। দেখেন, এই আদা এখানে অন্তস্তীয় সপ্তম বিভক্তি, এখানে অন্তস্তীয় সপ্তম বিভক্তি যুক্ত আছে, বুঝছেন? এটা হয়ে গেছে কি অলুক দ্বন্দ্ব। লিখছেন? লিখেছেন? এরপর দেখেন দেশ বিদেশ কোন সমাস? বিপরীতার্থক দ্বন্দ্ব। এটাকে অলুকে ট্রান্সফার করেন দেশে বিদেশে, শুধু বিভক্তি যুক্ত থাকবে উভয় পদে। তাহলে দেশে বিদেশে, এখানে এ বিভক্তি, এখানেও কি এ বিভক্তি। জল স্থল, বিপরীতার্থক দ্বন্দ্ব, এটাকে অলুকে ট্রান্সফার করেন জলে স্থলে। তাহলে দেখেন জলে, হ্যাঁ স্থলে। আর সাধারণত দেখবেন অলুক দ্বন্দ্ব সমাসে এই অন্তঃস্থীয় থাকে দুই এক জায়গায়, দুই একটা, আর বেশিরভাগই এ বিভক্তি দেখবেন। যত প্রকার যাবৎকালে চাকরি পরীক্ষা উদাহরণ আসছে, অধিকাংশ উভয় পদে কি এ বিভক্তি যুক্ত থাকছিল, বুঝছেন? আচ্ছা, এখান থেকে এখন আমার বলেন, এই অলুক দ্বন্দ্ব কি বুঝতে পারছেন? এটা নিয়ে আর মাথা ঘামাবো না, সহজ কিন্তু এটা। কোনটা? ছেলে মেয়েটা কি অলুক দ্বন্দ্ব হয়? আচ্ছা আচ্ছা, আমার কথা শুনুন। ছেলে এখানে কোনো বিভক্তি আছে, মেয়ের ভিতরে কোনো বিভক্তি আছে, তার মানে ওটা হবে না, ওটা ওটা ইসে যাবে, সাধারণ দ্বন্দ্ব সমাসে যাবে।
সাধারণ দ্বন্দ্ব, কারণ দ্বন্দ্ব সমাসের যে কটা প্রকারভেদ আছে ওর বাহিরে যত আছে সব সাধারণ দ্বন্দ্ব পড়ে যাবে। যেমন ইট পাথর কোন দ্বন্দ্ব? হাঁস মুরগি জবাই করে খাও না, তাহলে হাঁস মুরগি কোন দ্বন্দ্ব? সাধারণ দ্বন্দ্ব। বুঝছেন? আচ্ছা গেল এটা। একই তো জিনিস। আচ্ছা এখন আসছে প্রেমিক প্রেমিকা, তাহলে ওটা কি দিবেন? মিলনার্থক। আচ্ছা এবার দেখেন চাকরি পরীক্ষা যত আসছে, দুধে ভাতে, মায়ে ঝিয়ে, কোলে পিঠে, আদায় কাজকলায়, মনে প্রাণে, কেন তোমাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ বাহ, ইস রে কি রোমান্স রে। বলতেছে কি হ্যাঁ, আমি বললাম তোমাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি, মনে মনে তাই করো, 2 দিন পর টের পাবা। ঠিক আছে, 2 দিন পর কি টের পাবা? যখন ব্রেকআপ করে একজনের সাথে যাবো না তখন। তাহলে মনে প্রাণে এটা কোন দ্বন্দ্ব? মনে প্রাণে, এটা অবশ্যই মনে প্রাণে, এটাও কি অলুক দ্বন্দ্ব। লিখে পারেন মায়ে ঝিয়ে, এটাও কিন্তু ঘরে বাইরে। আর যদি বলি দুধ ভাত, এটা কি দুধ ভাত, কিন্তু দুধ মিশ্রিত ভাত, এটা হলো কর্ম। দুধ ভাত হলো কর্মধারায় সমাস, মনে থাকে জানো? মধ্যপদলোপী কর্মধারায় সমাস, দুইটা ভেজাল লাগতে পারে। দুধ ভাত এটা কি? এটা হলো মধ্যপদলোপী কর্মধারায়। আর যদি বলে দুধে ভাতে, তাহলে আবার অলুক দ্বন্দ্ব, কারণ এখানেও এই বিভক্তি, এখানেও এই বিভক্তি। লিখছেন? ওকে, বুঝছেন? এবার আমরা শিখবো, কই যাব? দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, ওর ভিতরে ঝগড়াঝাটি থাকতে, ওই যে বিরোধার্থক আছে, শুধু মিলনই না। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা মিলন। আগে মিলন পাওয়া যাবে না, আগে জোড়া। আগে জোড়া লাগাইবেন, এরপর না মিলন হইব, আগে তো জোড়া লাগাইতে হইব। তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? এই জোড়া বা মিলন। এটা চাকরি পরীক্ষায় আসছে। দ্বন্দ্ব কথাটির অর্থ কি? অপশনে মারামারি অপশনও থাকবে, টিক দেওয়া যাবে না। ওটা আলাদা। আপনার চাকরি পরীক্ষায় যদি আসে দ্বন্দ্ব শব্দটির অর্থ কি, মনে রাখবেন এটা সমাস থেকে উঠেই দিছে। ধরে নেবেন এটা কি সমাসের অর্থটাই জানতে চেয়েছে আপনার কাছে। তার মানে দ্বন্দ্ব শব্দের অর্থ আপনি খুঁজবেন 4টা অপশনে জোড়া কথাটা আছে কিনা। যদি জোড়া থাকে ওটা টিক মারবেন, যদি জোড়া না থাকে তখন টিক মারবেন কোথায়? মিলন। দন্ত তো একই, তো বানান একই, বানান বানান একই। এটা চাকরি পরীক্ষা আসছে, কয়েকবারই আসছে। আচ্ছা এরপর আমরা কি শিখবো? কথা কন না কেন? কর্মধারয় সমাস, দ্রুত লেখেন। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস চেনার উপায় মনে আছে? অবশ্যই একই ব্যক্তি বা বস্তু। এখন শিখাবো কর্মধারা, অবশ্যই একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এটার নাম কি? কর্মধারয় সমাস। ঠিক আছে, পরপদে অর্থ প্রাধান্য থাকবে। আমি বলেছিলাম কি নীল শাড়ি, কি বলছিলাম? নীল শাড়ি। পরীক্ষা আছে লাল শাড়ি, একই তো জিনিস। হ্যাঁ, লাল পাঞ্জাবি একই জিনিস। কি আসলো? নীল শাড়ি, নীল শাড়ি। এখন দেখেন নীল শাড়ি, নীল শাড়ি বলতে কটা বুঝাচ্ছে? পরীক্ষা নীল শাড়ি আসছে না, আসছে রেলগাড়ি। কি আসছে? পরীক্ষা হলে গিয়ে দেখবেন আসছে কি রেলগাড়ি। এখন যদি বলেন রেল একটা আলাদা জিনিস, গাড়ি একটা আলাদা জিনিস, গাড়ি মানে হানিফ পরিবহন, আর রেল মানে হলো কমলাপুর রেল, তাহলে দুইটা তো আলাদা জিনিস, তাহলে এটা দ্বন্দ্ব সমাস হবে নাকি? না, কারণ এখানে রেলগাড়ি বলতে বোঝায় রেলের উপর চলে যে গাড়ি, রেলের উপর চলে যে গাড়ি, তাকে কি বলে? চাল কুমড়া, চাল একটা কুমড়া একটা, দুইটা আলাদা জিনিস। চালের উপর ধরে যে কুমড়া, তাকে আমরা কি বলি? ওই যেটা খাইতে একটু টক টক লাগে, বর্ষা সিজনে পাওয়া যায়, ওটার নাম কি? তার মানে একটা মতো তরকারি কি বুঝাচ্ছে? এই জন্য এটা কি? কিন্তু লাউ কদু কি হবে? ওটা কিন্তু আবার লাউ কদু দ্বন্দ্ব মারিয়ে দেন, সমার্থক দ্বন্দ্ব। কারণ লাউ আর কদুতে একই জিনিস, স্বাদ এক, হয়তো কোনোটা লম্বা কোনোটা গোল, জিনিস এক। ঠিক আছে, এবার আমরা কি শিখবো? তার রেলগাড়ি, রেলের উপর চলে যে গাড়ি। এবারে প্রকারভেদ। এই প্রকারভেদটা আমরা কোথা থেকে শিখবো?
বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী বোর্ড বই 2021 কোনো প্রকারভেদ নাই, একমাত্র বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বই দেয়া আছে। কর্মধারার সমাস হলো 3 প্রকার। প্রধানত কয় প্রকার? কর্মধারার সমাস। এই তথ্যসূত্র বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। প্রথমে দেয়া আছে মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়। 2 নম্বরে কি? উপমামূলক, উপমামূলক। 3 নম্বরে কি? সাধারণ কর্মধারায়। মনে থাকে জানো? তাহলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমামূলক কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় সমাস। এই উপমামূলক কর্মধারায় সমাস আবার কত প্রকার? এটা আবার 3 প্রকার। 1 নম্বরে কি? উপমান। 2 নম্বরে উপমিত। 3 নম্বরে রূপক কর্মধারায়। পেয়ে গেলেন? তাহলে এই কর্মধারায় সমাস যদি পরীক্ষা আসে কয় প্রকার? 3 প্রকার, টিক দেবেন। তথ্যসূত্র বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, মধ্যপদলোপী, উপমামূলক, সাধারণ কর্মধারায়। উপমামূলক 3 প্রকার, উপমান, উপমিত আর কি? রূপক। হলো জিনিস তো একই, আবার পেঁচাইলো কেন? আচ্ছা লিখছেন। আচ্ছা, আমরা মধ্যপদলোপী কর্মধারাটা শিখবো। এটা এবার বিসিএস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখেন। মধ্যপদলোপী কর্মধারায় বিসিএস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি পরীক্ষা, ব্যাংক নিয়োগ পরীক্ষা, আদার্স জব, এই মধ্যপদলোপী কর্মধারায় থেকে প্রশ্ন আসে বেশি। এবার আসবে, কারণ 41তম বিসিএস পরীক্ষা আসছে কোথা থেকে? উপমান কর্মধারায় সমাস থেকে আসছে। তার মানে এটা ইম্পর্টেন্ট। মধ্যপদলোপী লেখেন। মধ্যপদলোপী কর্মধারায় সমাস, পূর্বপদ এবং পরপদের মাঝখানের অংশটি লোপ পাবে বা হারিয়ে যাবে। সংজ্ঞা লেখেন। স্যার পিএসসি কে বাংলা একাডেমি ফলো করে? অবশ্যই পিএসসি বাংলা একাডেমি এবং নবম দশম শ্রেণী বোর্ড বই ফলো করে বেশি। কি লিখবেন? পূর্বপদ এবং পরপদের মাঝখানের অংশটি কি লোপ পাবে বা, মনে আছে কি পড়াইছিলাম? ঝালমুড়ি। কি পড়িয়েছিলাম? ঝালমুড়ি। খেয়াল করেন, এর ব্যাস বাক্য কি হবে? ঝাল মিশ্রিত মুড়ি। দেখেন, এই পূর্বপদ হলো, ঝাল হলো পূর্বপদ, আর মুড়ি কি পরপদ। আমি সংজ্ঞা বলেছি কি? পূর্বপদ এবং পরপদের এই মাঝখানের অংশটি লোপ পাবে বা হারিয়ে যাবে। দেখছেন? কি লিখছেন? পূর্বপদ এবং পরপদের মাঝখানের অংশটি লোপ পাবে বা হারিয়ে যাবে, সেটাই কি মধ্যপদলোপী কর্মধারায়। পরীক্ষায় আসছে ঈগল পাখি। তাহলে ঈগল পাখিও কোন সমাস? রস্বই গলা ঈগল, ঈগল পাখি। এটা কি ঈগল পাখি কয়টা? কি একটা না দুইটা পাখি বুঝাচ্ছে এখানে? একটাই তো। তাহলে ঈগল নামের যে পাখি, লেখেন ঈগল অবশ্যই ব্যাস বাক্য নির্ণয় জানতে হবে, নতুবা তো আপনি পারবেন না। স্টার্ট। হ্যাঁ, গোলাপ নামের যে ফুল সমান সমান কি? গোলাপ ফুল বলতে তো একটাই বুঝায়। এটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস। গোলাপ নামের যে ফুল তাকে আমরা কি বলি? গোলাপ ফুল। তাহলে ঈগল নামের যে পাখি, যে মাঝখানে অংশটি লোপ পায়, এখানে ঈগল হলো পূর্বপদ, পাখি হলো পরপদ। তাই পূর্বপদ এবং পরপদের মাঝের অংশটি লোপ পেলে কি হয়ে যায়? ওই ঘর জামাই এখন আর পরীক্ষায় আসে না, কারণ ওটা নিয়ে মারামারি করে কারা? বিবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে ঘর জামাই থাকা নিয়ে, ওটা চাকরিতে আসে না। ঈগল বানাতো ঠিক আছে, না বানান ভুল করে সহজে, বুঝছেন? এটা বিদেশি শব্দ, ঈগল বিদেশি শব্দ, এই জন্য ঈগল বানানের অস্বীকার। ওই সিংহাসন এগুলো এখন পরীক্ষা আসে না। লেখেন, দ্রুত লেখেন। মধ্যপদলোপী কর্মধারায় সমাস উদাহরণ লেখেন দ্রুত। জ্যোৎস্না রাত, দ্রুত লেখেন, গুরুত্বপূর্ণ গুলা লিখে রাখেন। জ্যোৎস্না রাত,
জ্যোৎস্নারাত, সাহিত্য সভা। যাদের কাছে বই আছে দ্রুত টিক মেরে যান খালি। জ্যোৎস্নারাত, সাহিত্য সভা। স্মৃতিসৌধ, সাহিত্য বিষয়ক সভা। সাহিত্য সভা, বেশবাক্য নির্ণয় করার দরকার নাই, দ্রুত লিখে যান। বাসায় বসে বেশবাক্য নির্ণয় করবেন, বইতে টিক দিবেন। দেখছেন? স্মৃতিসৌধ। পলান্ন, পল মিশ্রিত অন্ন। পল মানে মাংস, পলান্ন, পল লয়কালা নয় না, পলান্ন, পল মিশ্রিত অন্ন সমান সমান কি? পলান্ন। মৌমাছি, মৌ সঞ্চয়কারী মাছি, তাকে কি বলি? মৌমাছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখেন মৌমাছি। লিখছেন? আক্কেল দাঁত, আক্কেল দাঁত, আক্কেল দিয়ে যে দাঁত ওঠানোর কথা হইলো ভাইয়া। আক্কেল দাঁত, আক্কেল সূচক দাঁত সমান সমান কি? আক্কেল দাঁত। একাদশ, এক অধিক দশ, একাদশ। আর একজন আসছে মাকসুদা, কয় স্যার কক্সবাজার কোন সমাস? কক্সবাজার হলো ইন্ডিয়া সমাস। লিখছেন? ঘোষণাপত্র, লেখেন ঘোষণাপত্র। একাদশ, ঘোষণাপত্র। আত্মজীবনী, আত্মজীবনী। সংবাদপত্র, সংবাদপত্র। মোমবাতি। জীবন বীমা। এই জীবন বীমা বানানটা খেয়াল করেন, এই বীমা বানান বসকে বি ময়কার মা, কিন্তু বীমা আরবি শব্দ। জীবন বীমা। প্রাণ ভয়, প্রাণ ভয়, দ্রুত লেখেন। প্রাণ ভয়। রেলগাড়ি, রেলগাড়ি। শহীদ মিনার, শহীদ মিনার। চুক্তিপত্র, চুক্তিপত্র। লিখছেন? বিজয় পতাকা, চুক্তি বিষয়ক পত্র, সেটাই তো আমরা চুক্তিপত্র বলি। চুক্তিপত্র, বিজয় পতাকা। ছায়াতরু, ছায়াতরু। বিশেষ পরীক্ষা একটু ব্যতিক্রমটাই আসে। ছায়াতরু। লিখছেন? ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিষয়ক তত্ত্ব, তাকে কি বলি আমরা? ধ্বনিতত্ত্ব। আসতে পারে পরীক্ষায়, ধ্বনিতত্ত্ব। গোবর গণেশ, গোবর গণেশ। লিখছেন? রেইনকোট, রেইনকোট, রেইনকোট। লিখছেন? রেইনকোট। লিখছেন? জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন। লিখছেন? পরীক্ষা আসছে শিক্ষামন্ত্রী, কি হবে? শিক্ষা বিষয়ক মন্ত্রী সমান সমান কি? শিক্ষামন্ত্রী। লিখছেন? যে কয়টা বললাম এই কটা বেশ বাক্য সহ পড়বেন, তাহলে মনে থাকবে। বই থেকে বেশ বাক্য সহ পড়ে নিবেন, মনে থাকবে। ওকে, এরপর আমরা শিখবো কি? উপমান, উপমিত, রূপক।